ব্যক্তি অনেক স্ট্রাগল পাচ্ছে, সে মনে করছে যে আমার জীবনে সুখ কেন নেই। হুম এটা হচ্ছে তার কার্মিক ইস্যু। সে আগের জন্মে নিশ্চয়ই এমন কিছু করেছে, তার জন্য তাকে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। আমি যাকে বিয়ে করেছি সে বিবাহিত ছিল, তার একটা ছেলেও ছিল। তাকে আমি বিয়ে করেছি। হুম এবার তাকে বিয়ে করার পরে সেই মহিলা তার সাথে তো সংসার করছিল ঠিকঠাক, কিন্তু সে যখন থেকে প্রেগনেন্ট হলো, হুম সেই মহিলা যখন প্রেগনেন্ট হলো, তখন তার হাজবেন্ড আবার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যায়। আমি আমার কর্মটাকে সঠিক রেখে কাজটা করার চেষ্টা করি। হ্যাঁ, আমি রিলেশনশিপ, তোমাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ আমি করে দিতে পারি, কিন্তু তাদের ডিসকানেক্ট আমি করব না। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যদি থাকে, কারোর ওয়াইফ যদি এসে বলে যে সেটাকে ডিসকানেক্ট করে দিন, আমার হাজবেন্ড আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমি করে দেব, ঠিক আছে, কিন্তু বিবাহিত জীবনকে ধ্বংস করে আমি করব না। ইউনিভার্সকে সময় দিতে হবে, কাজ হবে, 1000% গ্যারেন্টি যে কাজ হবেই, কিন্তু তোমাকে সেই ধৈর্যটা রাখতে হবে, তোমাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। তুমি যদি মনে করো যে না হবে না, আমি আমি বুঝতে পারছি ক্লায়েন্ট আসে, তার মধ্যে অনেক চিন্তা থাকে, হবে তো, এই বিষয়টা থাকবে, স্বাভাবিক ব্যাপার। কোনো ব্যক্তি তন্ত্রও করাচ্ছে, স্পেলও করাচ্ছে, তার কাজ করবে না, হবেই না। তাকে যে কোনো একটা বেছে নিতে হবে। যদি তন্ত্র করা থাকে, স্পেলের দ্বারা সেটা কেটে যাবে। যে কোনো নেগেটিভিটি স্পেলের দ্বারা কেটে যায়, যে কোনো নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক, যত বড়ই ব্ল্যাক ম্যাজিক থাকুক, সবকিছু কিন্তু এই স্পেলের দ্বারা কেটে যায়। ভোর 4টের সময় ফোন করে যাচ্ছে, এবার আমি তো তখন কাজ টাজ করে না, রাত্রিরে একদম আমি কারোর ফোন ধরি না অত, আমি রাত 2টা-2:30টার সময় ঘুমাচ্ছি। ভোর 6টায় আবার উঠতে হয় আমার, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি আর ফোনটা রিসিভ করিনি, আমি কেটে সাইলেন্ট করে শুয়ে পড়ি। অনেকগুলো কল করেছিলাম, তারপরে ওনাকে আমি মেসেজ করেছিলাম, বাট ওনার কোনো রিপ্লাই পাইনি। যেদিন মেসেজ করেছিলাম ওনাকে, সেদিনকে তারপর শুনলাম আমি উনি মারা গেছে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমরা কি বিষয়ে কথা বলবো তাই জন্যই ক্লিক করেছেন। হ্যাঁ, বশীকরণ কত সহজে করা যেতে পারে বা বশীকরণের দ্বারা মানুষ কি কি কাজ করতে পারে, সেটা আজকে আমাদের এই পডকাস্টে আছে। হ্যাঁ, আপনারা যদি ভেবে থাকেন যে সব রকম কাজ করেন ম্যাম, হ্যাঁ, আমাদের যিনি আজকে গেস্ট আছেন দেবযানী ম্যাম, ম্যাম কিন্তু এই ধরনের বাজে কাজ করবে না। তিনি আগে প্রেডিকশন নেবেন, তারপর বুঝে শুনে তারপরে তিনি কিন্তু নিজের যা যা স্পেল কাস্টিংয়ের কাজ আছে সেগুলো কিন্তু করেন। কিন্তু যারা আসছেন বা ধরুন যারা ভালো কাজের জন্য আসছেন, তাদের প্রত্যেকের জন্য সুখবর, তিনি প্রত্যেকটা কাজ করেই আপনাকে বাড়ি পাঠাবেন। না, এরকম না যে একদিনের মধ্যে হবে, সময় লাগবে। উনি যদি 90% দেন, আপনাদেরকে 10% দিতেই হবে। এবং তার সাথে সাথে অনেক রকমের ঘটনা আছে। হ্যাঁ, আপনারা কাপলস, আপনারা যদি চান আপনাদের সম্পর্ক ভালো রাখতে, ম্যামের সাথে কন্ট্যাক্ট করুন। কোনো বাজে পদক্ষেপ নিতে চাইছেন, কন্ট্যাক্ট করুন। কিন্তু আমি বলবো বাজে সময় ফোন করবেন না, এতে মানুষের বিরক্ত হয়। আপনিও জানেন যদি একটা বাজে সময় ফোন করি তাহলে মানুষকে কতটা বিরক্ত হতে পারে তারা। যাই হোক, আমরা বেশি দীর্ঘায়িত করবো না আমার ইন্ট্রোটাকে, কিন্তু আমার ইন্ট্রো যেখানে শেষ হবে বা আমার কথা বলা যেখানে শেষ হবে, তারপর থেকে ম্যামের নাম্বার দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর সারা বিশ্বের বাঙালির কাছে যদি এরকম তথ্য দিতে চান, আপনারা যদি চান আমাদের সাথে কাজ করে কোনো প্রমোশনাল কাজ বা কোনো স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, এই নাম্বারে কল করতে পারেন আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভালো আছি, তুমি ভালো আছো? একদম। থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য ম্যাম। আর আপনি যে যে ধরনের কাজ করেন বা আজকে যে ধরনের আপনি কথা বললেন কর্মফল নিয়ে, তো প্রথম আপনার পডকাস্ট আপনি আপনার মতো করে যদি স্টার্ট করেন বা আপনি কি কি একদম। তাহলে খুব ভালো হয় দর্শকদের জন্য। দেখো, আমি প্রথম কথা হচ্ছে, ট্যারোটাই আমার প্রথম কাজ। হুম। ট্যারো দিয়ে ব্যক্তির সমস্তটা জানা যায়, সে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে, তার আগামী দিনে কি হতে চলেছে, সমস্তটাই কিন্তু আমরা ট্যারো দিয়ে জানতে পারি। আমার কাছে এমনও ক্লায়েন্ট এসছে, সে হয়তো এই মুহূর্তে আমার কথাটা বিলিভ করছে না, ট্যারো তাকে বলছে যে এটা হবে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে দিতে পারে, ছেড়ে দেবেই সে, ট্যারো বলছে। সে মানতে নারাজ যে না, আমার বয়ফ্রেন্ড এরকম করতেই পারে না, ছাড়তেই পারে না, কিন্তু তার 1 মাসের মধ্যেই সে আবার রিটার্ন এসছে যে আপনি একদম ঠিক বলেছেন, ও আমাকে ছেড়ে দিয়েছে। হুম তা আমি কিভাবে ঠিক করব বিষয়টা? আমি বললাম যে দেখো, বিষয়টা হচ্ছে
কোনো কিছু কার্মিক রিজন রয়েছে যার জন্য কিন্তু তোমাকে সে এই স্ট্রাগলটা দিল। এই স্ট্রাগলটা হওয়ার পিছনে তোমার আগের জন্মের বা এই জন্মের তোমার কোনো কার্মিক ইস্যু রয়েছে, সেই ফলটাই তোমাকে সে এই মুহূর্তে দিল। তো এটা কাটানোর জন্য তোমাকে কিছু রেমেডি ফলো করতে হবে আমার দেওয়া। আমার কাছে তুমি হিলিং করছো মানে তোমাকে রেমেডি মাস্ট করতেই হবে, তার সাথে তারপরে তো আমি আমার কাজ করবই, তাহলেই সেটা কিন্তু স্ট্রংলি ভাবে কাজটা করবে। তুমি যদি মনে করো আমার গাইডেন্স শুনবে না, তুমি তোমার মতো করবে, তাহলে কিন্তু সেই দায়িত্ব আমার নয়। তুমি যদি প্রপার আমার গাইডেন্সটা ফলো করো, তার সাথে আমি আমার কাজ করছি, তবে কিন্তু রেজাল্টটা তোমার 1000% গ্যারেন্টি দিতে পারি হবেই। ম্যাম, তাহলে আপনার কাছে কেমন ধরনের ক্লায়েন্ট আসে? মানে ট্যারোট কার্ড যখন আপনি দেখেন বা ট্যারোট কার্ড যখন আপনি তার বিশ্লেষণ করেন, এনার্জি এক্সচেঞ্জ করেন, তারপর আপনার সাথে কেমন কেমন ক্লায়েন্ট পান? বা তাদের তো একটা প্রশ্ন থাকে যে আমার এর সাথে যদি ভালো হতো তাহলে কেমন হতো? তো হুম এই সম্পর্ক বা ধরুন কেউ এরকম এলো যে আমার না মনে হচ্ছে কর্মফলটা আমার খারাপ আছে, হুম হুম তো সেইগুলো আপনি কিভাবে দেখেন? বা এই জিনিসগুলো কিভাবে ঠিক করেন? এই জিনিসগুলো দেখবে ব্যক্তি অনেক স্ট্রাগল পাচ্ছে, সে মনে করছে যে আমার জীবনে সুখ কেন নেই। হুম। হুম এটা হচ্ছে তার কার্মিক ইস্যু। সে আগের জন্মে নিশ্চয়ই এমন কিছু করেছে, তার জন্য তাকে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। হুম এবার আমার সাথে কানেক্ট না সবাই হতে পারে না, প্রথম কথা। কেন? কেন হতে পারে না দেখো, মানে যতক্ষণ তোমাকে কর্মফলটা ভোগ করাচ্ছে, তোমাকে সেটা ভোগ করতেই হবে। তোমার কর্মফল ভোগ হয়ে গেল, তারপরে তুমি আমার কাছে এলে, কারণ আমি তোমাকে এবার রাস্তাটা দিচ্ছি হুম। ঠিক করার জন্য, হুম। যে কার্মিক ইস্যুটা কিভাবে তুমি ঠিক করবে, সেই রাস্তাটা আমি তোমাকে দেখাচ্ছি। হুম সত্যি কি ঠিক হয়? নিশ্চয়ই হয়, ডেফিনেটলি হয়। এই কিছু উদাহরণ যদি আপনি রাখেন একটু আমি ভালো। বলছি, যেমন ধরো একটা ক্লায়েন্টের কথাই আমি বলি। একজন মহিলা আমার কাছে আসেন প্রেডিকশন নিতে, সে ভীষণ কান্নাকাটি করেন। সে বলেন যে আমি যাকে বিয়ে করেছি সে বিবাহিত ছিল, তার একটা ছেলেও ছিল। তাকে আমি বিয়ে করেছি। হুম এবার তাকে বিয়ে করার পরে সেই মহিলা তার সাথে তো সংসার করছিল ঠিকঠাক, কিন্তু সে যখন থেকে প্রেগনেন্ট হলো, সেই মহিলা যখন প্রেগনেন্ট হলো, তখন তার হাজবেন্ড আবার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যায়। ঠিক আছে, এবার আমি বললাম দেখো তুমি তো তাকে কাঁদিয়েছিলে, তুমি সেই মহিলাকে কাঁদিয়ে তোমার হাজবেন্ডের সাথে আজকে তুমি বিয়ে করে নিয়েছো, তার সেই যে অভিশাপটা, তার যে চোখের জলটা তোমাকে তো ভোগ করতেই হবে, যার জন্য তোমার সাথে আজকে এটা হচ্ছে। এবার সেই মহিলা খুবই ঘাবড়েছিলেন যে আমার হাজবেন্ড কি বিয়ে করে নেবে না তো তাকেও, মানে এই অবস্থা, এই এই সিচুয়েশনটা যে আমি, মানে সে তো সেই সেই কাজটা করেছিল, তার মধ্যে সেই ভয়টাই রয়েছে যেটা আমার সাথেও হবে না তো। আমি তাকে বললাম যে দেখো চিন্তা করো না, আমার কাছে যখন তুমি এসছো সেটা নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো, সেটা হতে দেব না আমি। হুম তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে, মানে তার যে হাজবেন্ড আছে, হাজবেন্ডের যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা রয়েছে, সেটার সাথে আমি কর্ড কাট করলাম। কর্ড কাটেও কিন্তু মেয়েটা শুনছে না, মেয়েটাও কিছু না কিছু ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছে। মেয়েটা বুঝতে পারছে যে আমার থেকে সরে যাচ্ছে, মেয়েটা তো বেসিক্যালি টাকার জন্য পড়ে আছে। মেয়েটা যে জড়িয়ে আছে রিলেশনশিপে তার হাজবেন্ডের সাথে টাকার জন্য, ঠিক আছে, সেটা আমি কার্ডে দেখেই বুঝে গেছি এবং সেটা আমি শুনেওছি। হুম তো এবার সেই কাজটা আমার এখনো অবধি চলছে, অনেকটাই সাকসেস দিয়ে ফেলেছি, বাকিটাও আশা করি হয়ে যাবে। কারোর দ্বারা যদি কোনো কর্মফল ঠিক করা যায়, সেটা কর্মফল ঠিক করা যায়, মানে এটা আপনি বলতে চাইছেন? হুম 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 এটা এই জিনিসটাকে বলছেন আপনি কর্মফল ঠিক করা? একদম। ওকে। যখন কথা বললেন সেখানে বললেন যে পুনর্জন্মেরও কোনো পাপ যদি থাকে বা সেই সময়ে যদি কোনোরকম ক্রিয়া করে থাকে, তার একটা পাপও লাগে বর্তমান যে জন্মে আছেন। কিন্তু যখন আপনি ট্যারোট কার্ড দেখেন, হুম ট্যারো কার্ড দেখেন, সেখানে কি আপনি সেটাও দেখতে পান? একদম, একদম দেখতে পাই। আগের জন্মের গুলোই হচ্ছে? একদম দেখতে পাই। সেই ব্যক্তি এই জন্মে করেছে না আগের জন্মে করেছে, সেটা আমি কার্ডে দেখে নেব। এই জন্য কেউ যদি হঠাৎ করে আমার কাছে আসে না যে আমার এই কাজটা করে দিন স্পেলের, আমি নিই না। আগে প্রেডিকশন নাও, আমি আগে ক্লিয়ারিটি নেব,
তারপরে আমি কাজে হাত দেবো। কারণ তুমি কোন ইন্টেনশনে এসছো সেটা তো আগে আমায় জানতে হবে। তুমি তো এটাও হতে পারে যে তোমার তোমার তাকে পছন্দ, তার তোমাকে একদমই পছন্দ নয়, তার অলরেডি সে ম্যারেড বা তার অলরেডি বয়ফ্রেন্ড রয়েছে, হুম। তুমি তাকে চাইছো, সেটা তো আমি করবো না। কেন? মানে মানে এটা তো হতে পারে যে এটা এটা দেখো করলে কি হবে, সেই আমার মেয়েটা যদি কর্মটা চায়, খারাপ হবে তো। না মেয়েটা যদি চায় ধরুন, দেখুন মেয়েটা ধরো চাইছে যে রিলেশনশিপে আসতে ছেলেটার হুম। সাথে, ছেলেটা অলরেডি ম্যারিড হুম। বা ছেলেটার অলরেডি পার্টনার রয়েছে, হুম, হুম। সেটা আমি ডিসকানেক্ট করলে তো আমার কর্মফলটা খারাপ হবে, ঠিক কি না? তো আমি আমার কর্মটাকে সঠিক রেখে কাজটা করার চেষ্টা করি। হ্যাঁ, আমি রিলেশনশিপ তোমাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ আমি করে দিতে পারি, কিন্তু তাদের ডিসকানেক্ট আমি করব না। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যদি থাকে, কারোর ওয়াইফ যদি এসে বলে যে সেটাকে ডিসকানেক্ট করে দিন, আমার হাজব্যান্ড আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমি করে দেব, ঠিক আছে, কিন্তু বিবাহিত জীবনকে ধ্বংস করে আমি করব না। ধরুন ম্যাম আপনার কাছে এরকম কোনো পার্সন গেল, ছেলে বা মেয়েই ধরলাম, যে আমার বউ বা আমার স্বামী আমার উপর অনেক অত্যাচার করছে, আমি চাইছি যে আলাদা থাকতে, হুম। ঠিক আছে, সেখানে আপনারা ছাড়াছাড়িটা করিয়ে দেন, অবশ্যই। সে ধরো সেটাও তো ভাবছে যে আপনার আমি দিক দিয়ে বেরোতে পারছি কর্মফুল না। মনে হচ্ছে না? না, সেটা মনে হচ্ছে না, কারণ দেখো ভালোর পিছনে তুমি যদি কোনো কাজ করো হুম। সেটা সবসময় ভালো, ঠিক আছে, তুমি তার ভালো করতে চাইছো, তাদের ভালো করতে চাইছো, আগামী দিন যাতে তারা ভালো করে থাকতে পারে তুমি সেটা করতে চাইছো। কারণ আগের জন্মে সে ব্যক্তি যখন করেছিল, হুম, হুম। দেখো আমরা যখন পাপ কর্ম মানে কোনো ব্যক্তি যদি পাপ করতে থাকে না, তার তখন মাথায় থাকে না সে পাপ করছে নাকি ঠিক করছে, সেটা তার তখন এটা মাথায় ঠিক, আসে না, এটা ঠিক। ঠিক আছে। হুম। সে তখন সেই জন্মে ফলটা পায়নি, হুম। তাই সে এই জন্মে ফলটা ভোগ করছে। হুম। সেটা নিয়ে তো সে রিয়েলাইজ করছে যে হ্যাঁ আমি ভুল করেছিলাম হয়তো, তাই আমাকে এরম সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমি তাকে ঠিক করার ব্যবস্থা করব। অনেকে দেখবে তুমি সুইসাইড করে নিচ্ছে, তাই তো, সে তো তার কর্ম থেকে পালিয়ে যাচ্ছে, তাকে কি সেই কর্মটার ভোগ করতে হবে না? তো এটাও তো হতে পারে ম্যাম যে সে অনেক রকম পরিস্থিতির শিকারের ফলে আজকে এই পদক্ষেপ। দেন যাই থাক, তুমি যদি এই জন্মে সেই লড়াইটা না লড়ো, তাহলে তোমাকে নেক্সট জন্মে আরো ভয়ানকভাবে লড়তে হতে পারে। তো যা করতে হবে তোমাকে, যেই জন্মটা তুমি পেয়েছো সেই জন্মেই তোমাকে লড়ে জিনিসটাকে অ্যাচিভ করতে হবে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে এই লড়াই থেকে আমি পালিয়ে যাব, তাহলে চলবে না, লড়াই তোমাকে করে সাকসেস হতে হবে। তুমি এই জন্মে যদি সাকসেস আনতে পারো, নেক্সট জন্মটাও তোমার ভালো হবে। আমি স্পেল কাস্টিং ব্যাপারেও আমি শুনেছি, যেটা হচ্ছে একটা মোমবাতি জ্বালিয়ে কিছু মন্ত্র যদি আমি বলি, তার মনের যে উইশ থাকবে সেগুলো ফুলফিল হয়। সো আপনার কাছে আমি এটা জানতে চাইবো যে এটা কি করে হয়, এবং আমি দেবযানী ম্যামের কাছে কেন যাব, যদি একটু রাখেন এটা। ক্যান্ডেলের দ্বারা ইম্পসিবল জিনিস পসিবল করা যায়, কিন্তু হ্যাঁ সেটা একমাত্র হিলার পারে, সব হিলার কিন্তু পারে না। অনেকেই এখন ঘুরে বেড়াচ্ছে একদিনে বশীকরণ, একদিনে বশীকরণ, একদিনে পার্টনার ফোন করবে, এগুলো সব ফেক, কখনো সেটা হয় না। তুমি 101 ডক্টর টাকায় দেখাতে গেছো, বশীকরণ হয় না? তুমি ডক্টর দেখাতে গেছো, হুম, তোমার হেলথ খারাপ বলেই তো গেছো, সেখানে তোমার কি একদিনের ওষুধ খেয়ে বা একদিনে কিছু হয়ে গেল, তোমার হেলথটা কি ঠিক হয়ে গেল? নিশ্চয়ই না। তো সেই ক্ষেত্রে তুমি মেডিসিন নিচ্ছ নিচ্ছ তবে তো তুমি রিকভারিটা করছো, এটাও ঠিক সেরকম, ইউনিভার্সকে সময় দিতে হবে, কাজ হবেই, 1000% গ্যারেন্টি যে কাজ হবেই, কিন্তু তোমাকে সেই ধৈর্যটা রাখতে হবে, তোমাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। তুমি যদি মনে করো যে না হবে না, আমি আমি বুঝতে পারছি ক্লায়েন্ট আসে, তার মধ্যে অনেক চিন্তা থাকে হবে তো, এই বিষয়টা থাকবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আমি বলছি হবেই, বিশ্বাসটা রাখো আর ধৈর্যটা ধরো। আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে যারা সাকসেস অলরেডি পেয়ে গেছে, হুম, আমি নিজের দিকটা আগে করেছি, তারপরে আমি ক্লায়েন্টের কাজে হাত দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি ধৈর্যটা অনেক বড় কথা। আর বিশ্বাসটাও দরকারি। একদম, বিশ্বাস রাখতেই হবে। তুমি একটা কাজ করাচ্ছ মানে সেটা হবে, মানে হবেই, হতেই হবে। তো কতদিন আমি টাইম লাগে? হই, টাইমটা কত দেখো লাগে? আমি টাইমিং বলে দিচ্ছি, কারোর কারোর তো যদি এনার্জি খুব ভালো থাকে হুম। তাহলে তার কাজ করতে করতেই হয়ে যায়, 2-3 দিনে রেজাল্ট দিয়ে দিল, এনার্জি যদি ভালো থাকে। এনার্জি যদি প্রচন্ড খারাপ থাকে
প্রচণ্ড নেগেটিভ থাকে, সেই ক্ষেত্রে 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, বাট হবেই। ঠিক আছে, এবার দেখো অনেকে কি থাকে কন্টিনিউ বলে আমার এই মুহূর্তেই দরকার, আমার খুব আর্জেন্ট দরকার, সেই ক্ষেত্রে কন্টিনিউ 21 ডেজ স্পেলটা আমি করি। কেউ যদি বলে যে না ঠিক আছে ধীরে ধীরে হলেও অসুবিধা নেই, সেই ক্ষেত্রে 7 দিন ম্যাক্সিমাম। হয়ে যায় ওটা। হয়ে যায়, হবে মানে হবেই। আপনি যত দিন করবেন তত সেটা হচ্ছে তাড়াতাড়ি কাজটা সাকসেস দেবে, আর যদি আপনি কম দিন করেন সেই ক্ষেত্রে একটু স্লো হবে, বাট হবেই, হতেই হবে। ম্যাম, আপনি তো এর আগে বললেন যে কর্মফল কিভাবে ঠিক করা যেতে পারে কারোর দ্বারা। তো এইবারে কি আপনি এরকম কোনো ঘটনা বলতে পারবেন যেটা কর্মফলের সাথে যুক্ত আছে বা এরকম মানুষ ফেস করছে বা আপনার কাছে এসছে? একদম আছে এরকম ঘটনা। যেমন ma'am? যেমন একটা ছেলে আসে আমার কাছে, উনি নিউ টাউনে থাকেন। উনি আমার কাছে প্রেডিকশন নিতে এসেছিলেন নানান বিষয়, যে তার কেন কাজ হচ্ছে না ঠিক মতো, এতদিন তো খুব ভালো হচ্ছিল, কিন্তু হঠাৎ গিয়ে না তার কাজটা কোথাও গিয়ে আটকে যাচ্ছে, সব কাজ হতে গিয়েও না ডিলে হচ্ছে, সাকসেস আর হচ্ছে না কাজগুলো। কথা হচ্ছে, সে হচ্ছে মিউজিক লাইনের মধ্যেই রয়েছে, তো তার স্টুডিও রয়েছে, সেখানে সে কুকুর বেড়ালকে খাবার দেয়। এটা সে রোজই করে, সেটা খুব ভালো কাজ। হঠাৎ বেড়ালটার না শরীর খারাপ করে, মানে মরে যাওয়ার মতো অবস্থা বেড়ালটার। কিন্তু সে আমাকে বলছে ছেলেটা যে বেড়ালটা কিন্তু সেদিনও কিন্তু মরেনি, মানে আমি যেটা ভেবেছিলাম ও মনে হয় আর থাকবে না, মানে এমনই অবস্থা। আমি অনেক চেষ্টা করেছিলাম, ডাক্তার বলে দিয়েছিল বাঁচানো সম্ভব নয়, বিড়ালটাকে বাঁচানো সম্ভব নয়। চেষ্টা তো বৃথা যায়, ডাক্তার যেহেতু জবাব দিয়ে দিয়েছে। তো সে এবার বলছে যে ম্যাম জানেন, সে আমাকে পরের দিন আমি স্টুডিওতে গেছি, তাকে আমি দুধ খেতে দিয়েছিলাম, কারণ সে তো আর কিছু খেতেও পারছে না। তো খেতে দেওয়ার সময় বেড়ালটা তাকে কামড়ে ধরে, কামড়ে মারা যায় সাথে সাথেই। সে এবার আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি আমার আগের জন্মের কোনো কর্মফল ছিল, মানে যে কামড়ে মানে বেড়ালটা কি রক্ত বার করে দিয়েছে? হ্যাঁ 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 এত জোর কামড়েছে? হ্যাঁ 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 কামড়ে মরেছে, মানে কামড়েই জাস্ট শেষ হয়ে গেল, বুঝেছো? তো সেই ক্ষেত্রে সে এবার আমাকে বলছে এটা কি আমার আগের জন্মের কোনো ইস্যু ছিল। আমি বললাম হ্যাঁ, তুমি তার সাথে ক্ষতিটা করেছিলে, তার কোনো ক্ষতি তুমি করেছিলে, সেই জন্য সে মরছিল না, তার প্রাণটা বেরোচ্ছিল না। সে যতক্ষণ না কামড়াচ্ছিল তোমায়, তার ততক্ষণ প্রাণটা আটকে ছিল। তো তোমার এই জন্মে এবং তার এই জন্মে সে তোমাকে তোমার প্রাপ্য ফলটা দিয়ে গেল, এবার তোমার সবকিছু ঠিক হবে, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার কর্মফলটা ওখানেই ঠিক হয়ে গেল, ওই বেড়ালটাই তোমায় মরার আগে ঠিক করে দিল, তুমি যা করেছিলে সেটা ওই বেড়ালটাই তোমায় ঠিক করে দিল। এবার আমি দেখতে পাচ্ছি তোমার কাজ আগামী 1-2 মাসের মধ্যেই সব কাজগুলোই তোমার ধীরে ধীরে সাকসেস হবে, তোমায় আর কিছু করার দরকার নেই, তুমি যেভাবে সব কুকুর বেড়ালকে খাবার দিচ্ছ, হেল্প করছো, করো। তো সে করতে থাকে, সে সাকসেসও পেয়েছে। সে আবার রিটার্ন এসে কনসালটেশন নিয়েছিল, সে তখন হ্যাপি মুডে কনসালটেশন নিয়েছে। তো তখন আমি বললাম যে মিলল, তো এই হলো বাহ! বিষয়। অনেক বছর আগে আমি মামাবাড়িতে যখন একবার গেছিলাম ছুটিতে, তো ওখানে না আম বাগান মতো আছে, সেখানে উপরে তো অনেক কাকের বাসা, অনেক পাখির বাসা এরকম থাকে। তো আমি হাঁটাচলা করছি, এবার হাঁটাচলা করতে করতে দেখি একটা আম গাছ থেকে একটা কয়েকটা কাক এসে আমাকে আঁচড় মেরেছে মাথার মধ্যে। এবং ওখানে তো অনেক মানুষ ছিল, তাদের উপর কিন্তু হলো না, হলো আমার উপরই হয়েছিল। তোমাকে কেন করলো? তুমি আগের জন্মে ওদের সাথে কিছু করেছিলে। মানে এখন আমি এই জিনিসগুলো হুম, ক্লিয়ার হচ্ছে, কারণ একদম প্রাণীর দ্বারাও আমাদের কর্মফলগুলো মানে এরকম ভাবে ভোগ করতে হয়। একদম একদম। এবার কাক নিয়ে একটা রেমেডি আমি সবাইকে বলে দিচ্ছি, নিশ্চয়ই। যাদের টাকা পয়সা রিলেটেড প্রচন্ড খারাপ যাচ্ছে, একদম ভালো যাচ্ছে না, তাদেরকে আমি বলবো রোজ কাককে খাবার দাও, যাই হোক যা পারো দাও, তুমি কাককে খেতে দাও। তোমার 1 বছরের মধ্যে যদি না তোমার মানি গ্রোথ হয়,
তাহলে আমি এই প্রফেশন ছেড়ে দেবো। কারণ এটা আমি যাদেরকে এই রেমেডি দিয়েছি সবাই কিন্তু এটা করে স্যাটিসফাইড যে হ্যাঁ মানে সেই বাড়িতেও তো অনেক ভালো হবে, হ্যাঁ অবশ্যই বাড়ির যারা ফ্যামিলি মেম্বার থাকবে অবশ্যই তাদেরও তো কাককে সুবিধা। খেতে দেওয়া খুব ভালো, খুব শুভ জিনিস। আমরা কাককে দেখলে দূরে সরাই, এটা ঠিক নয়। কাককে খেতে দিলে নিজেদের কর্মটা ভালো হয় আরো। ওকে ম্যাম, আপনার আমি পেজ দেখলাম, সেই পেজে ছিল যে আপনি বশীকরণ স্পেল কাস্টিং করেন, এবং বশীকরণের একটা খুব ক্রেজ আছে আমাদের এই বেঙ্গলে হোক, বেঙ্গলের বাইরে, সারা পৃথিবী জুড়েই। তো আপনি খারাপ কাজ করেন না, আমি সেটা জানি, এবং দর্শকরা আশা করব জানে। তো ম্যাম, আপনার কাছে যে বশীকরণ এবং তন্ত্রের দ্বারা, কারণ আপনি দেখেছেন আমার চ্যানেলে অনেক রকম মানুষ আছে যারা তন্ত্রের কাজ করেন, তাদের বশীকরণ বা আপনার বশীকরণ কোনটা বেশি পাওয়ারফুল, একটু আমাকে বলবেন? দেখো সবই ভালো, কাজ সবই ভালো। ওনার প্রসেসটা আলাদা, আমাদের প্রসেসটা আলাদা। আমি পজিটিভ এনার্জি দিয়ে কাজ করি, ওনারা তন্ত্রের মাধ্যমে কি করেন ওনারা সেটা ভালো বলতে পারবে, বাট আমারটা তন্ত্র নয়, তাহলে কি আপনি? উইচক্রাফট। ওকে, তো উইচক্রাফটের কি আলাদা কোনো নাম আছে না বশীকরণই নাম? উইচক্রাফটের অনেক মানে সমুদ্র, এটা একটা বলে শেষ করা যাবে না। উইচক্রাফট জিনিসটা তন্ত্র নয়, তন্ত্র জিনিসটা প্রপার আলাদা, উইচক্রাফট আলাদা। কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো ব্যক্তি তন্ত্রও করাচ্ছে স্পেলও করাচ্ছে, তার কাজ করবে না, হবেই না। হবেই না। তাকে যে কোনো একটা বেছে নিতে হবে। যদি তন্ত্র করা থাকে স্পেলের দ্বারা সেটা কেটে যাবে। যে কোনো নেগেটিভিটি স্পেলের দ্বারা কেটে যায়, যে কোনো নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক, যত বড়ই ব্ল্যাক ম্যাজিক থাকুক, সবকিছু কিন্তু এই স্পেলের দ্বারা কেটে যায়। তো আমি সেই ক্ষেত্রে আমার ক্লায়েন্টদের বলি, তোমরা তো মরিয়া হয়ে সবার কাছে যাও, এর কাছে করাচ্ছ কাজ না হলে ওর কাছে করাচ্ছ, টাইম দাও জিনিসটার পেছনে, দেখো যে সেটা সাকসেস হচ্ছে কিনা, তাই না? তোমাকে তো 3-4 মাসের একটা তো গ্যাপ রাখতে হবে। একদম একদম, তোমাকে তো ইউনিভার্সকে সময়টা দিতে হবে। তুমি যদি মনে করো যে এক্ষুনি হয়ে যাবে, তুমি সবকিছু একদম খারাপ করে রেখে দিয়েছো, তারপরে তুমি এসে ভাবছো যে তোমার এক্ষুনি কাজটা হয়ে গেল, এটা কোনোদিনও হয় না, তাই না? তোমাকে সময় দিতেই হবে। তুমি একটা ডক্টরের কাছে গেছো, তোমার হেলথ খারাপ হয়ে গেছে, তুমি গিয়ে ওষুধ খাচ্ছ, তুমি কি দিনে দিনে সুস্থ হয়ে যাচ্ছ? না, তুমি অনেক সম্ভবও না। তোমার ধরো একটা কথা বলছি, ক্যান্সার হলে কারোর কেমো দিতে দিতে সে সুস্থ হয়, অনেকে সুস্থও হয় না, অনেকে মারাও যাচ্ছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে আমাদের যে কর্মের ইস্যু, যেটা আমি বললাম, তোমার যতটা খারাপ কর্ম ততটা স্ট্রাগল তোমার ভোগ যে করাচ্ছে, তার থেকে কিছুটা আমরা কম করতে পারি, ঠিক আছে? সাকসেস তোমার ডেফিনেটলি হবে। এবার তুমি সবকিছু খারাপ করে রেখে দিয়েছো, সেখানে তোমাকে সময় দিতে হবে। এবার তোমার ধরো অল্প সমস্যা, তুমি নিশ্চয়ই আমার কাছে আসবে না। তোমার যখন বেশি সমস্যাটা হয়েছে তখন তুমি আমার কাছে আসছো কাজটা নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে তো তোমার সময় দিতে হয়। একটা মহিলার কথা আমি বলি, ওনাকে আমি 6 মাস আগে প্রেডিকশন দিয়েছিলাম, ওনাকে আমি বলেছিলাম যে স্পেলটা করিয়ে নাও, ইমিডিয়েটলি করিয়ে নাও, নইলে কিন্তু বিগড়াবে। এখন সে মরিয়া হয়ে গেছে, চারিদিকে করিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে? তখন তাকে বলেছিলাম, সে তখন শোনেনি, এখনো তার সেই বিশ্বাসটা নেই। এবার আরেকটা ঘটনা আমি বলি বশীকরণ নিয়ে। শাশুড়ির সাথে প্রথমে তো ডিসকানেক্ট করাতে এসছে, এটা নেগেটিভ কাজ আমি করব না। মা ছেলেকে কেন আমি আলাদা করব? আমারও একটা সন্তান আছে, মা ছেলেকে আলাদা করা হচ্ছে, আমার কর্মটা খারাপ হবে, তার সাথে তারও হবে, ঠিক আছে? তো এবার সে তো রীতিমতো, তার এনার্জি তো আমি বুঝতে পেরে গেছি সে কেমন ব্যক্তি, তার শ্বশুর বাড়ির সম্পর্কে যে সে করতে এসছে সেটাও আমি বুঝে গেছি, তারা কেমন, গন্ডগোলটা কার মধ্যে আছে আমি বুঝে গেছি। আমি সেটা এখানে বলছি না, কারণ সেও হয়তো দেখবে এটা। তো সেই ক্ষেত্রে এবার আমি তাকে বললাম যে দেখো, তুমি তোমার হাজবেন্ডের সাথে সম্পর্কটা ভালো করতে পারো, তুমি তোমার শাশুড়িকে বশীকরণ করাতে পারো যাতে তোমাদের মাঝখানে কথা না বলে, কিন্তু আমি ছেলের সাথে মায়ের সম্পর্ক খারাপ করব না, এটা ইউনিভার্সের খেলা, আমি করবই না, ঠিক আছে? তো এবার আমি সেই ক্ষেত্রে কি করলাম, বশীকরণ করে দিলাম। বশীকরণ করার পরে তার শাশুড়ি রীতিমতো তাদের মাঝখানে ঢোকেও না, শান্ত হয়ে গেছে, শাশুড়ি পুরো শান্ত হয়ে গেছে। এবার মানে বর তো
মেয়েটাকে ঘরে তুলছিল না প্রথমে, কেন? ডিভোর্স দেওয়ার মতো পর্যায়ে ছিল। এর কারণটা কি ম্যাম? কারণটা হচ্ছে আগে থেকে অনেক ঝামেলা। ইস্যু হচ্ছে সে ইনকাম করবে, সে তার শ্বশুর বাড়িতে কোনো হেল্প করবে না, সে ঘরের কোনো কাজও করে না। আমাদের মেয়েরা এটা করে, কিন্তু মেয়েরা নিজেদের রোজগার আমাদের করে অ্যাকচুয়ালি নিজেদের। দেখো, বেঙ্গলি বলো বা নন বেঙ্গলি বলো, কিছু কিছু মানুষের মধ্যে এটা থাকে যে আমি কেন দেবো, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে হুম। আমি কেন দেবো, কিন্তু এটা তারা ভাবে না যেটাও তো আমার সংসার, হ্যাঁ। সংসারটা তো আমারও, সেটা তারা নিজের করে ভাবে না, তাই তারা কিন্তু দেয় না। কিন্তু একটা সংসার তখনই ভালো হয় যখন অ্যাডজাস্টমেন্টটা সব দিক থেকে আসে। তোমার শ্বশুরবাড়ির লোক তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট করে যাচ্ছে, তুমি তোমার মতো নিজেরটাই বুঝছো, সেলফিশ হয়ে আছো, সেই ক্ষেত্রে তো সম্পর্ক খারাপ হবেই। হাজব্যান্ডের মনে তো এফেক্ট এটা করবেই, সে তো সব দেখতে পাচ্ছে। তোমার হাজব্যান্ড তো তোমায় মারধর করছে না, সেটা করলে আমি বলতাম যে হ্যাঁ তুমি বেরিয়ে যাও। কিন্তু সে যেখানে, আমি যখন ঘটনাটা দেখলাম বুঝলাম, আমি তখন বুঝলাম যে মেয়েটার মধ্যেই গন্ডগোলটা রয়েছে। আমি তাকে গাইডেন্স দিই, ডিভোর্স দেওয়ার মতো অবস্থা ছিল, সেই কেসটা আমি ঠিক করিয়ে দিয়ে তাকে ঘরে পর্যন্ত আমি পৌঁছে দিলাম, মানে সে ঘরেও ঢুকে গেল, সব সম্পর্ক একদম সুন্দর হয়ে গেল। মানে ডিভোর্স হতে হতে আপনি বাঁচিয়ে দিয়েছেন তাদেরকে? হতে হতে বেঁচে বেঁচে গেছে, গেছে, সেখান থেকে আপনি করেছেন। ঠিক করে দিয়েছি। কিন্তু এবার তারপরে দেখো কেসটা কি হয়েছে, ও রেমেডি বন্ধ করে দেয় যখন দেখেছে আমার ঠিক হয়ে গেছে, তো ওভার স্মার্ট। দরকার নেই, ঠিকই। আমার কোনো গাইডেন্স সে ফলো করলো না। কিন্তু আমার এখনো পর্যন্ত এমন এমন ক্লায়েন্ট রয়েছে, তাদের কাজ মনে হয় 1 বছর হয়ে গেছে করেছি, তারা এখনো রেমেডি করে যায়। তাদের সেটা বিশ্বাস হয়ে গেছে যে আমি এটার জন্য ভালো পেয়েছি, তো এটা আমি ছাড়বো কেন, ডেলি লাইফে এটা রেখে দিলে তো আমার আরো ভালো হবে, তাই না? সেই ক্ষেত্রে তারা কিন্তু আরো বেনিফিট পাচ্ছে, অনেক বেটার পাচ্ছে। যা রেজাল্ট দিয়েছিলাম আর আজকে তারা যেই পজিশনে রয়েছে অনেক বেটার। যারা শোনেনি তাদের কিন্তু কাজটা হয়ে ওঠেনি, কাজ হয়ে যাওয়ার পরেও লাস্টে ডিভোর্স হয়ে গেল মেয়েটার, তখন সে আমার কাছে কাঁদছে। আর একটা জিনিসও বলে দিই, মৃত্যু নিয়ে একটা কথা বলি, একটা ঘটনা। আমি ঘটনায় যাবে না, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো। আপনার মনে হয় না ম্যাম ওনারও নিজস্ব একটা কোনো জায়গায় ভুল ছিল? আপনার মানে উনাকে তো আপনি সব কিছু 95% তো করেই দিয়েছিলেন। সেখান সব থেকে পুরো ঠিকঠাক। জিরোতে এনে দিল। হ্যাঁ, 15 দিনের মাথায় ও এটা করে দিয়েছে। 15 দিনের মাথায় কি আমি আমার শাশুড়িকে কেন দেবো বলো, এটা কেন দেবো? মানে এটা না, কপালেরও ব্যাপার আছে, যেটা হবার সেটা হবেই। কপালের ব্যাপার রয়েছে, কিন্তু তোমাকে যখন একজন গাইডেন্স দিচ্ছে যে তুমি এইভাবে চলো, তুমি সেটা শুনছো না, মানছো না, তুমি নিজেরটা নিজে ডিসাইড করছো তোমার জন্য। এইসব ব্যক্তির জন্য, যেসব মানে অনেক ফেক আছে না, অ্যাস্ট্রোলজার অনেক ফেক ঘুরে বেড়াচ্ছে, তারা এদের জন্য ঠিক আছে। লুটে পুটে খাবে, তখন মাথায় আসবে যে আমাকে বলছে না না আমাকে এক্ষুনি করে দাও, এক্ষুনি করে দাও। আরে এক্ষুনি করে দাও, আমার কোনো ক্লায়েন্ট বলতে পারবে না যে যে বিনা দরকারের কোনো জিনিস আমি তাদেরকে করতে বলেছি। তো তারা তাই আমাকে খুব ভালোবাসে, যে আমি কোনোদিনও নিজেরটা দেখি না, আমি তাদেরটা দেখেই ডিসাইড করে দিই। আমাকে যেমনি কিছু ক্লায়েন্ট এসে বলছে আর কিছু করা যাবে না, আমি বলছি তুমি কত কিছু করবে, তুমি একটু ধৈর্য ধরো, করলেই কি হয়ে গেল নাকি? ধৈর্যটা তো ধরতে হবে তোমার। মেয়েদের মধ্যে ধৈর্যটা কম না? প্রচুর কম, ছেলেদের মধ্যে যদিও বা আছে, মেয়েদের মধ্যে একদম নেই। মানে তারা এতটাই ডিসপারেট। আমাকে এক্ষুনি করে দাও, জিনিসটা নইলে বিগড়ে যাবে। আরে করলাম তো কাজ, সময় তো দেবে তুমি, আমি তো বলছি বিগড়াবে না। তোমাকে যদি তাহলে ঈশ্বরও এসে বলে যে বিগড়াবে না, তাও তুমি বিশ্বাস করবে না, আমি তো কে, তাই না? এই জিনিসগুলো হতে থাকে। হ্যাঁ, আমি মৃত্যুর ব্যাপারটা নিয়ে কিছু বলছি। হ্যাঁ, মৃত্যুর ব্যাপারটা নিয়ে এবার বলি। একজন ব্যক্তি আমার ক্লায়েন্ট ছিলেন, সে আমার কাকুর পরিচিত। আমি জানতাম না সেটা, আমি পরে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে তার প্রোফাইলে দেখেছিলাম। তো যাই হোক, তার সাথে একটা ভালো সম্পর্ক হয় ক্লায়েন্ট হিসাবেই, আমি তো ক্লায়েন্ট হিসাবেই দেখেছি তাকে। তো আমি তাকে প্রেডিকশন দিতাম, আমি তার হেলথ কন্ডিশনও বলেছিলাম খারাপ আছে, আপনি সিগারেট খাওয়া বন্ধ করুন। সে তো বন্ধ করে না, কন্টিনিউ খেয়ে যায়।
আমি তো কোনো ক্লায়েন্টকে ডিরেক্ট বলে দিতে পারি না যে তোমার মৃত্যু এই মুহূর্তেই আছে, সে তো তাহলে আরো শুনে মানে যে এখনই মরে গেল, সে ভাববে, ঠিক কি তখন না? খেতে খেতে বলবে একদিন তো মরেই যাবো। এবার কি হয়েছে দেখো ঘটনাটা, সে মরার ঠিক একদিন আগে আমাকে ও মারা গেছেন উনি? ভোর 4টের সময় ফোন করে যাচ্ছে। এবার আমি তো তখন কাজ টাজ করে না, রাত্রিরে একদম আমি কারোর ফোন ধরি না অত, আমি রাত 2টা-2:30টার সময় ঘুমাচ্ছি। ভোর 6টায় আবার উঠতে হয় আমায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি আর ফোনটা রিসিভ করিনি, আমি কেটে সাইলেন্ট করে শুয়ে পড়ি। অনেকগুলো কল করেছিলেন, তারপরে ওনাকে আমি মেসেজ করেছিলাম, বাট ওনার কোনো রিপ্লাই পাইনি। যেদিন মেসেজ করেছিলাম ওনাকে, সেদিনকে তারপর শুনলাম আমি উনি মারা গেছে। মানে উনি কেন আমাকে ফোন করছিলেন, ওনার হয়তো হেলথ কন্ডিশনটা খুব খারাপ হয়েছিল, আমি যেটা বুঝেছিলাম, ফিল করেছিলাম। আমি তখন নিজেকে দোষ দিচ্ছি যে আমি কেন ওনার ফোনটা রিসিভ করে ওনার মৃত্যুটাকে আটকাতে পারলাম না, কেন পারলাম না? আমি তো ওনাকে গাইডেন্স দিয়ে দিতে পারতাম। এটা ওনার কপালেই ছিল মৃত্যুটা, এটা হওয়ারই ছিল। সেই ক্ষেত্রে আর আমি পারলাম না। তো সেই ক্ষেত্রে আমাকে যদি কেউ অনেকবার ফোন করে না, আমি রিসিভ করিনি, কথাটা আগে বলিনি, কারণ সেটা একটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে কারোর হয়তো অনেক দরকার হতে পারে, সে এতবার যখন আমাকে ফোন করছে। আমি ফ্রি থাকলেই আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি মেসেজেও রেসপন্স করি। বাহ। কারণ আমি কেন অ্যাভয়েড করবো তাদের? তারা আমার ক্লায়েন্ট, তারা আমার ভরসায় আছে। তাদের কোনো যদি প্রবলেম হয় তারা আমার কাছেই ডিসকাস করবে না, অন্য কারোর কাছে তো যাবে না। তাদেরকে হেল্প করাটা আমার দরকার। ম্যাম এতক্ষণ ধরে আমরা কর্মফল, পুনর্জন্ম, বশীকরণ, স্পেল কাস্টিং, তো এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আপনার সাথে। তো ম্যাম ধরুন কেউ যদি আপনার কাছে বিজনেস রিলেটেড কোনো কাজ নিয়ে আসলো, বা সেখানে যদি চাইছে সে নিজের বিজনেসটাকে গ্রোথ করতে, তো সেরকম কি কাজ সেখানে কি স্পেল কাস্টিং দরকার লাগে? অবশ্যই দরকার আছে, কাজও হয় ভালো? প্রচন্ড। মানে তুমি ভাবতেই পারবে না যে যেটা তোমার আটকে ছিল। হুম। বিজনেসে অনেকে না ধার দেনা ডুবে যায়, হুম। ঠিক আছে? সেই ক্ষেত্রে স্পেলটা ইমিডিয়েট দরকার। স্পেল করলে কি হয়, মানি রোড ওপেন আমি করে দিলাম, হুম। টাকা এবার তার আসতে থাকলো। এরকম না যে আপনি ঘরে বসে আছেন, আপনি মানে ঘরে এসে লোকে টাকা করছেন সেই কাজটা হিসাবে আপনি করে দেখো দেন। তুমি যদি এখন মনে করো তোমার কপালে কোটি টাকা লেখা আছে, তুমি এবার কাজ না করে যদি বসে থাকো, সেটা কি চলে আসবে? কি করে হবে? সম্ভবই না। কর্মের দ্বারাই আমাদের সবকিছুটা হয়, কর্মের উপর ডিপেন্ড করে। না, আপনি যদি কোনো রকম এক্সাম্পল লেখেন যাতে দর্শক যাতে বুঝতে পারে। না, দর্শকের একদম জন্য। একদম। জব নিয়ে একটা বলি আগে। মেয়েটির জব চলে যায়, সে আসে আমার কাছে, কান্নাকাটি করে, ভেঙে যায়। আমি বললাম দেখো তুমি আবার পাবে। আমি স্পেল করেছি, রেজাল্টটা সে সাথে সাথে পায়নি, ইন্টারভিউর কল এসছে, বাট সে না সিলেক্ট হয়নি। সে বলছে যে কেন আমি সিলেক্ট হলাম না, স্পেল করলাম কেন হলাম না। আমি বলছি দেখো তুমি রেমেডি কিন্তু কন্টিনিউ রাখো। আমি তার 21 দিন স্পেলটা করার পরেও, তার তো ইন্টারভিউ এসছিল, সিলেকশনটা হয়ে ওঠেনি, জবটা পাইনি। তারপর আমি বললাম যে তুমি রেমেডি ছেড়ো না। সে রেমেডি করতে থাকে 10 মাসে, সে তার থেকে আরো বেটার জায়গায় জব পেয়ে যায়। 10 বুঝেছো? মাস খালি বসেছিল ম্যাম? না, নর্মালিও টুকটাক বিজনেস তখন শুরু করে দিয়েছিল, ওকে। ঠিক আছে? বিজনেস তার তখন চলছে, হুম। ইউনিভার্স ওকে মোটামুটি চালানোর মতো তখন দিচ্ছে। মানে আপনার স্পেলে এটা হয় না যে তোমাকে হ্যাঁ। বসিয়ে রাখবে? না, তোমায় বসিয়ে রাখবে না, তোমাকে কাজ দিতে থাকবে, টাকা তোমার কাছে আসবেই। হুম। তুমি যাই করো না কেন, স্পেল করছো মানে টাকা আসবেই, যেখান থেকে হোক তোমাকে ইউনিভার্স টাকা দেবে। এবার কারোর থাকে না যে আমার একটা উইশ আছে, হুম। উইশ ফুলফিলমেন্ট, সেটারও কিন্তু স্পেল হয়। সেটা 11 দিন করতে লাগে। ওর মধ্যে এটা হয়ে যায়? ওর মধ্যেও হয়ে যেতে পারে, অথবা তোমার 6 মাসের মধ্যেও হয়ে যেতে পারে, বাট হবে মানে হবেই। হবে। দেখুন আপনি তো কাজ করে দিচ্ছেন 90%, কিন্তু যে আপনার ক্লায়েন্ট আছে তাকেও কাজ করতে। আমার যে কটা ক্লায়েন্ট থাকে, হুম। অনেকে তো অনেক জায়গায় ঠকে আসে, লাখ লাখ টাকা খরচা করে আসে, প্রথম কথা, ঠিক আছে? আমি তাদেরকে বলি তোমাদেরকে কোনো রেমেডি দেয়নি, নিজেদেরও তো এনার্জিটা পজিটিভ রাখা উচিত, তবে তো কাজটা আরো বেটার পাওয়ারফুল হবে না? হুম। হুম। দেখো আমার কাছে সবার তো আর্থিক অবস্থা ভালো থাকে না স্পেল করানোর মতো, তো
তো তাদেরকে আমি হচ্ছে রেমেডি দিই, ফ্রি রেমেডি দিই। প্রেডিকশন নিতে এলো মানে ফ্রি রেমেডি দিই। একটা এক্সাম্পল দেবো আমি, আগে এটা শেষ করে নিই আমি। তো এবার রেমেডি করার পরে তারা রেজাল্ট পায়, তারপরে তারা আবার স্পেলটা করায়। রেমেডি করে কিছুটা তো সে উঠে গেল, তারপরে সে স্পেলটা নেয়। বাহ! মানে একটা মানুষকে আপনি তৈরি করে বাড়ি পাঠান। একদম একদম, হতেই হবে। হতেই হবে আপনাকে। আমার কাছে প্রেডিকশন নিতে এসছো মানে তোমার জীবনটা এবার আমাকে সুন্দর করতেই হবে, এটা আমার দায়িত্ব। তুমি যদি আমার কথা মেনে চলো, হুম। তুমি ডেফিনেটলি সাকসেস হবে। দেখো, খারাপ কাজ তোমাকে আগেই বলে দিলাম এই হ্যাঁ, বিষয় নিয়ে যে হ্যাঁ, আমি করি না। হুম। না। যেটা ভালো কাজ, যেটা ভালোর জন্য, সেটা আমি ডেফিনেটলি করি। এবার পরকীয়া নিয়ে একটা কথা বলি। দেখো, কারোর সম্পর্ক ভেঙে আমি তোমার সম্পর্ক তৈরি করব না, কিন্তু হ্যাঁ, হাজবেন্ড চাইছে ডিভোর্স দিতে, ওয়াইফ দিতে চাইছে না, সেই ক্ষেত্রে আমি করে দেবো কাজটা। হাজবেন্ড চাইছে নতুন সম্পর্কটা আমি ঠিকঠাক করতে চাইছি, হুম। আমার ওয়াইফ যেন আমাকে ভালোভাবে ডিভোর্সটা দিয়ে দেয়, সেই কাজ আমি করব। হুম। ধরুন ম্যাম, এরকমও তো হয় অনেক সময় অনেকের স্বামী বা স্ত্রী মারা যায় এবং তারা চায় যে তার বাকিটা জীবন যেন তারা কারো কোনো সঙ্গীর সাথে সে সময়টা কাটিয়ে জীবনটা যতদিন চলে চালাতে পারে। সেরকম কাজ কি আপনি করেন? তো সেই ক্ষেত্রে কি আপনি কাজ করেন? হ্যাঁ, মানে করি। খুঁজে দেওয়ার যে কাজটা থাকে। হ্যাঁ হ্যাঁ, উইশ ফুলফিলমেন্ট। উইশফুল। হুম। তার যা যা উইশ আছে, হুম। শুধু একটা উইশ কিন্তু তার ফুলফিলমেন্ট করব এরকম নয়, তার অনেক রকমের উইশ থাকতে পারে। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তার কাছে, সেগুলো সে আমাকে বলল, আমি সেগুলোর ওপরে কাজটা করলাম। সাকসেস দেবেই। স্পেল যখন তুমি আমার কাছে করাচ্ছ মানে সাকসেস আমি আনবই, আনতেই হবে। আমার সাথে আমি মনে করি অ্যাঞ্জেলসরা রয়েছে, আমার গার্ডিয়ানস অ্যাঞ্জেলসরা, ইভেনলি আমার গুরুর ব্লেসিংস, সেটা সব থেকে বড় কথা। সেটা আছে বলেই আমার সব কাজে আমি সাকসেস পাই। আমার এখানে বলতে কোনো অসুবিধা নেই, এখনো আমার কোনো কিছু যদি ডাউট হয় আমি আমার গুরুর থেকে জিজ্ঞেস করে নিই। গুরু এখনো হেল্প করছে। এখনো হেল্প করে, মানে আমি ধরো, আমার দেখো শিক্ষার কোনোদিনও বয়স হয় না, বা না। শিক্ষার কোনোদিনও শেষ হয় না। তো সেই ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারছি না, কনফিউশনে রয়েছি, অবশ্যই আমি ডিসকাস করে কাজটা করব, কিন্তু আমি ভুলভাল কাজ করব না, কারোর কোনো মানে ক্ষতি স্পেল আমি করব করতে না। গেলেও মাঝে মাঝে তাদের লাগে। আমার একটা ফ্রেন্ডের কথা বলছি, নামটা আমি নিচ্ছি না, হুম। সে যদি দেখে সে তো বুঝেই যাবে তার কথা বলছি। খুব চালাকি করে আমার কাছে আসে, সেও এই প্রফেশনেই আছে, এসে আমাকে না মেসেজ করে জিজ্ঞেস করছে যে তোর কাছে ক্যান্ডেল আছে, নেগেটিভ রিমুভাল ক্যান্ডেল। বলছি সিম্পল ব্ল্যাক ক্যান্ডেল তো তুই মানে পেয়েই যাবি, পেয়ে যাবো। অনলাইনে ইজিলি পেয়ে যাবি। মানে ওর এটাই আইডিয়া নেই যে নেগেটিভ রিমুভালের কোন ক্যান্ডেলটা লাগে, সেটাই সে জানে না। এইসব মানুষের কাছে যদি স্পেল কেউ করায় তার কি অবস্থা হবে বুঝতে পারছো? সে তো ব্যাকফায়ার খাবেই, তার সাথে সাথে যে ক্লায়েন্ট থাকবে তার অবস্থাও একদম তখন খারাপ হয়ে যাবে, কিছুই আর থাকবে মানে না। মন দিয়ে ক্লাসটা করেনি তাহলে। দেখো, মন দিয়ে ক্লাস বলতে গেলে কিছুজন থাকে না, চলছে চলুক। চলছে চলছে, দেখে নিলাম তো হুম, হয়ে যাবে। হুম। রোজগার করলেই হলো যেভাবে হোক। যেভাবে হোক, মানুষকে ঠকিয়ে হোক, আপনি মানুষের কি ক্ষতি করে হোক। শেখাচ্ছেন এখন নাকি শুধু? না, এখন আমি শেখাবো না। আমি নিজে মনে করি আমার এখনো শিক্ষার আরো দরকার আছে, তো নিশ্চয়ই শেখাবো, ইন ফিউচার ইচ্ছা আছে, কারণ আমি যত শিক্ষা দেব আমার তত ভালো হবে। একদম। তো ম্যাম, আমরা একেবারে শেষের দিকে আছি। আপনার যদি কোনো রকম ঘটনা বা কিছু বলার থাকে আপনি রাখতে পারেন। একটা যেমন আমি ঘটনা বলি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের। ওকে, বয়ফ্রেন্ডটার রিলেশনশিপ যখন ছিল, তার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে যার মানে যে গার্লফ্রেন্ড প্রেজেন্টলি ছিল তাকে ছেড়ে আবার সে তার পাস্টের দিকে ফিরে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি কট কাটিং করেছিলাম, কারণ কি সে তো প্রেজেন্টলি রিলেশনশিপে অলরেডি এই মেয়েটিকে বলে দিয়েছে না যে তার সাথে রিলেশনশিপে সে যুক্ত হয়ে আছে, হুম। তাহলে সে তো ভুল করছে পাস্টে গিয়ে, আবার পাস্টে সে ফিরে গেল কেন, সেটা তার ভুল আছে। এই মেয়েটির তো কোনো দোষ করেনি, তাই না? তখন আমি সেই মেয়েটির কাজটা নিই, তার বয়ফ্রেন্ডের সাথে যে রিলেশনশিপটা ছিল সেটা আমি ডিসকানেক্ট করাই, কট কাটিংয়ের মাধ্যমে করিয়ে ঠিক হয়ে যায় তাদের রিলেশনশিপ।
বাহ! মানে আপনি কাপলসদের হয়েও কাজ করেন অনেক সময়। হুম। দেখো, ঘটনাটা আগে আমাকে জানতে হবে। ম্যাম প্রেডিকশন সব ধরা পড়ে যায় না? একদম, একদম। কি তুমি মিথ্যা কতটা কথা বললেও সত্যি কিছু কথা হবে না? বলছো সেটা ধরা পড়ে যায়। তুমি যদি মিথ্যে বলে কোনো স্পেল করাও, আমি তো নেবই না, ১ম কথা। আমার ব্যাকফায়ার খাওয়ার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে? হুম। আমি আমার কর্ম খারাপ করব না। তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখো, আগে আমি প্রেডিকশন নেব, ক্লিয়ার দেখে নেব যে কি কারণে তুমি করাচ্ছ। তারপরে আমি তোমার কাজে হাত দেব। যেই ক্লায়েন্ট এসেই আমাকে বলল আমাকে এই কাজটা করে দাও। সেই আগে হলো তুমি ভালো। প্রেডিকশন নাও। আমার কাছে ২ রকম প্রেডিকশন এভেইলেবল আছে, তুমি নিতে পারো। ২ রকম মানে? মানে দেখো, একটা ১৫ মিনিটের ডিউরেশন হয়, সেটা নিতে পারো। আর একটা ৩০ মিনিটের ডিউরেশন হয়। আর অনেকে থাকে আর্জেন্ট প্রেডিকশন, সেটারও একটা আলাদা থাকে। আমি ১ম বার ২ রকমের প্রেডিকশন শুনলাম। মানে যেমন মানুষের রিকোয়ারমেন্ট থাকে তেমনি মানুষ নিতে থাকে। খুব কাজ করে। অনেকের থাকে কি কম কোয়েশ্চেন আছে, হ্যাঁ, তার ১৫ মিনিট আমি ওই জন্য আরো রেখেছি। এনাফ তাদের জন্য। এনাফ। এবার অনেকের আছে কি অনেক আপনি কিছু আমার প্রেডিকশনটা বলার তো আছে। আপনি ট্যারো কার্ডের দ্বারা দেখেন। হুম, হুম। ওকে, তাই জন্যই। তাই জন্যই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আম আপনার চেম্বার কোথায়, কোথায় আছে যদি একটু বলেন? কি কল করলে অনলাইনে আমাকে কল করলে অনলাইন। অনলাইনে হয়ে যাবে। হুম, হুম। এবং কোনো ভিজিট কি করেন আপনি কারোর বাড়িতে বা এরকম কিছু? না। ভিজিট করেন না। এমনি অনলাইনে সবকিছু হুম। আপনার। তো আমি বেশি সো নাম্বার দেওয়াই আছে আপনারা দেখতে পাবেন যে আ আর আপনাদের যদি ভালো লেগে থাকে হ্যাঁ, আপনার ভালো লাগছে বলে এতক্ষণ রয়েছেন এবং আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট হচ্ছেন দেবযানী ম্যাম এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার ম্যাম।